আমি ছাদের ধারে দাঁড়িয়ে আছি। নিচে লোকাল ট্রেন ছুটছে। লোহার চাকা লাইনের উপর ঘষা খেতে খেতে এমন শব্দ করছে যেন শহর নিজেই নিজের সঙ্গে তর্ক করছে। প্রতিটা বগিতে মানুষ, আর প্রতিটা মানুষের ভেতরে একটা গল্প। কিন্তু এই শহরে আমি শিখেছি সব গল্পই পুরো সত্য না। আমার নাম রুদ্রিকা সেন। মুম্বাই আমাকে সাংবাদিক হিসেবে চেনে, কিন্তু আজ সকাল থেকেই আমার মনে হচ্ছে শহর আমাকে চিনতে চাইছে না। সকাল 7:15। মা রান্নাঘরে দাঁড়িয়ে, চায়ের কাপে ধোঁয়া উঠছে। মা বললেন, আজ তাড়াতাড়ি বেরোবি? আমি বললাম, আজ একটা ছোট স্টোরি আছে। এই শহরে ছোট স্টোরি বলে কিছু হয় না। সব ছোট গল্পই একদিন বড় কেলেঙ্কারি হয়ে দাঁড়ায়। মায়ের চোখে 1 সেকেন্ডের জন্য ভয় দেখলাম। এই ভয়টা নতুন না। বাবা চলে যাওয়ার পর থেকে মায়ের চোখে এই ভয় স্থায়ী হয়ে গেছে। বাবা রুদ্র সেন। বাবা সরকারি চাকুরে ছিলেন, সিস্টেমের ভেতরে কাজ করতেন, কিন্তু তিনি সিস্টেমের মতো ছিলেন না। একদিন হঠাৎ করেই বলেছিলেন, রুদ্রিকা, শহর সব দেখে কিন্তু সব বলে না। তার 3 সপ্তাহ পর তিনি অফিস থেকে আর ফেরেননি। ফাইল বলেছিল হার্ট অ্যাটাক, শহর বলেছিল অ্যাক্সিডেন্ট, আর মা বলেছিল চুপ কর। আমি আজও জানি ওটা মৃত্যু ছিল না, ওটা ছিল নীরব শাস্তি। অফিস, আমার অফিস। নিউজ রুমের আওয়াজে মাথা ধরে যায়। টিভি স্ক্রিনে রাজনীতি, ফোনে বিজ্ঞাপন, আর মানুষের জীবনে ঢুকে পড়া ক্যামেরা। আমার বস বলল, রুদ্রিকা, ধারাবি সাইডে একটা ডেটা লিক নিয়ে কাজ করো। আমি তাকালাম তার দিকে। কি ডেটা? সে চোখ সরিয়ে নিল। জাস্ট ফলো দ্য ট্রেল। এই শহরে যখন কেউ চোখ সরিয়ে নেয় তখনই বুঝতে হয় গল্পটা বিপজ্জনক। রাতে আমি একা ঘরে বসে ল্যাপটপ খুললাম। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির শব্দে মুম্বাই আজ একটু ধুয়ে যাচ্ছে। হঠাৎ একটা মেল এলো, ফ্রম আননোন, সাবজেক্ট ইয়োর ফাদার ওয়াজ নট অ্যালোন। একটা অ্যাটাচমেন্ট। আমি ক্লিক করলাম। স্ক্রিনে বাবার নাম, রুদ্র সেন, ইন্টারনাল অ্যাক্সেস লগ। আমার হাত ঠান্ডা হয়ে গেল। বাইরে বজ্রপাত হচ্ছে। আমি ফিসফিস করে বললাম, বাবা। ল্যাপটপের আলো আমার মুখে পড়ছে। চোখে ভয় নেই, শুধু প্রশ্ন। মুম্বাই ঘুমাচ্ছে, কিন্তু আমার মনে হলো আজ থেকে আমার রাত জাগা শুরু হলো। সকালবেলা মুম্বাই আবার স্বাভাবিক। মানুষ অফিস যাচ্ছে, কেউ জানে না কিছু ফাইল ঘুম ভাঙিয়েছে। ঠান্ডা হাতে গরম কফির মগ নিয়ে কফিতে চুমুক দিচ্ছি। ল্যাপটপে বাবার অ্যাক্সেস লক খুলে বসে আছি। ধারাবির গলিগুলো খুব সরু। এখানে আকাশ কম দেখা যায়, কিন্তু মানুষ বেশি। একজন লোক আমাকে দেখে বলল, ম্যাডাম, ইহা সব কুছ দিখতা হ্যায় পর সমাজ মে কুছ আতা নেহি। আমি হাসলাম। এই শহরে সবচেয়ে সৎ লাইন। ফাইলে একটা কোড, প্রজেক্ট মায়া। এই নামটা আগে শুনিনি, কিন্তু নামটা শুনেই মনে হলো এটা কিছু ঢাকার জন্য বানানো। একজন পুরনো ডেটা অ্যানালিস্টের নাম পেলাম, কবির খান। কবির আমার দিকে তাকিয়েছিল। এই তাকানোর ভেতরে প্রশ্ন কম, বিচার আরও কম, আর বোঝার চেষ্টা সবচেয়ে বেশি। সে ধীরে বলল, आप पत्रकार है तो सच ढूंढना आपकी बीमारी है। এই কথাটা সে কটাক্ষ করে বলেনি। সে এমনভাবে বলেছিল যেন কোনো ডাক্তার রোগ নির্ণয় করছে। আমি বুঝতে পারি সে আমাকে আক্রমণ করছে না, সে আমাকে চিনে ফেলেছে। আমি চোখ সরাইনি। আমি শান্ত গলায় উত্তর দিয়েছিলাম, আর আপনার? এই প্রশ্নটা খুব সাধারণ ছিল, কিন্তু এর ভেতরে কৌতূহল ছিল না। এর ভেতরে ছিল একটা স্বীকৃতি। আমরা দুজনেই কিছু না কিছু হারিয়েছি। কবির হালকা হেসেছিল। এই হাসিটা আনন্দের না, ক্লান্ত মানুষের হাসি। সে বলেছিল, मैं সিস্টেম छोड़ चुका हूँ। এই কথার পর সে একটু থেমে গিয়েছিল, যেন এই বাক্যটার ওজন সে নিজেও অনুভব করছিল। আমি বুঝতে পারি
যারা সত্যিই সিস্টেম ছাড়ে তারা আসলে সিস্টেমকে ভয় পায় না, তারা সিস্টেমকে খুব কাছ থেকে দেখেছে বলেই দূরে সরে গেছে। ধারাবির ছাদে দাঁড়িয়ে আমি নিচের দিকে তাকিয়ে আছি। চারপাশে অগণিত আলো জ্বলছে, টিনের ঘর, অস্থায়ী দোকান, সরু গলি, সব মিলিয়ে শহরটা জীবন্ত। এই আলো দেখে কেউ ভাবতে পারে এখানে অন্ধকার নেই, কিন্তু আমি জানি অন্ধকারটা বাতিতে থাকে না, অন্ধকারটা মানুষের ভেতরে থাকে। হাওয়ায় গরম আর ধুলো মিশে আছে। আমার বুকের ভেতরে এক ধরনের চাপ জমে আছে, যেটার আমি কোনো নাম দিতে পারছি না। ঠিক তখনই কবির আমার পিছনে এসে দাঁড়ালো। সে খুব কাছে দাঁড়ায়নি, আবার খুব দূরেও না, এই দূরত্বটাই তার স্বভাব। সে নিচের দিকে তাকিয়ে ধীরে বলল, अगर तुम आगे बढ़ी तो पीछे लौटने का रास्ता नहीं होगा। এই কথার ভেতরে হুমকি ছিল না, এই কথার ভেতরে ছিল সাবধানতা, আর তার চেয়েও বেশি ছিল অভিজ্ঞতা। আমি শহরের দিকে তাকিয়েই উত্তর দিলাম, আমি বাবার পথেই হাঁটছি। এই কথাটা বলার সময় আমার গলা কাঁপেনি, কারণ এই পথটা আমি আজ বেছে নিইনি, এই পথটা আমি অনেক আগেই ঠিক করে ফেলেছিলাম। সকালবেলা আমার ফোনের অ্যালার্ম বেজে ওঠে। আমি হাত বাড়িয়ে অ্যালার্ম বন্ধ করি, কিন্তু সঙ্গে সঙ্গে উঠি না। সিলিংয়ের ফ্যানটা এক টানা ঘুরছে, আর সেই একই শব্দটা বারবার ফিরে আসছে। এই শব্দটা আমাকে প্রতিদিন মনে করিয়ে দেয় জীবন থামে না, যতই প্রশ্ন থাকুক। আমি বিছানায় শুয়েই ছাদের দিকে তাকিয়ে আছি। মাথার ভেতরে গত রাতের ফাইলটা ঘুরছে। আমি ভাবি, ওই ফাইলটা কি সত্যি বাবার ছিল, নাকি কেউ খুব যত্ন করে চেয়েছে আমি সেটা বিশ্বাস করি। ঘরের বাইরে পাড়ার জলওয়ালা চিৎকার করছে, পানি আ গয়া। এই চিৎকারটা আমাকে শেষ পর্যন্ত বিছানা ছাড়তে বাধ্য করে। আমি মুখ ধুয়ে আয়নার সামনে দাঁড়াই, চোখের নিচে হালকা কালচে দাগ। আমি নিজেকে বলি, এটা ক্লান্তি না, এটা সতর্কতা। মা রান্নাঘরে চা বানাচ্ছেন, চায়ের গন্ধে ঘরটা একটু উষ্ণ লাগে। মা বললেন, আজ একটু তাড়াতাড়ি বেরোচ্ছিস? আমি বললাম, হ্যাঁ। এই হ্যাঁর ভেতরে আমি পুরো সত্য ঢোকাতে পারলাম না। আমি লোকাল ট্রেনে দাঁড়িয়ে আছি। ভিড় এতটাই যে হাত নামানোর জায়গা নেই। কারোর কোনোই আমার পাঁজরে ঠেকছে, কারোর ব্যাগ আমার পিঠে চাপ দিচ্ছে। একজন মহিলা ফোনে বলছেন, আজ ভি দের হো যায়গি। তার গলায় বিরক্তি নেই, আছে অভ্যেস। একজন কলেজের ছেলে জানলার ধারে দাঁড়িয়ে গান শুনছে, তার চোখ বন্ধ। সে হয়তো শহরটাকে একটু ভুলতে চাইছে। ট্রেনের প্রতিটা বগিতে আলাদা জীবন, কিন্তু সবাই একই দিকে যাচ্ছে। আমি জানি না আমি কোথায় যাচ্ছি, শুধু জানি আমি থামিনি। অফিসের গেটের সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত থেমে যাই। ভেতরে ঢুকলে প্রশ্ন আসবে, প্রশ্ন মানে নজর। আমি অফিসে ঢুকি না, আমি রাস্তার কোণের কফির দোকানে ঢুকে পড়ি। এই দোকানটা খুব সাধারণ, প্লাস্টিকের চেয়ার, একটু নোংরা টেবিল। এখানে কফি সব সময় একটু বেশি তেতো। আমি ল্যাপটপ খুলে বসতেই কেউ পাশে এসে দাঁড়ায়, ব্ল্যাক কফি। আমি তাকাই, কবির। আমি অবাক হই না, কিছু মানুষ এমন হয় হঠাৎ এলেও অচেনা লাগে না। আমি বলি, তুমি এখানে? সে হালকা হাসে, मुंबई में यहाँ बोलना मुश्किल है। সে নিজের কফি নিয়ে আমার সামনে বসে। আমাদের মাঝে টেবিল, আর টেবিলের উপর অদৃশ্য প্রশ্ন। আমি বলি, তুমি কাল বলেছিলে প্রজেক্ট মায়া একটা দরজা। কবির চামচ নাড়তে নাড়তে বলে, हाँ, और तुम दरवाजे के बाहर खड़ी हो। আমি বলি, বাবা ভেতরে ছিলেন। সে এক সেকেন্ড চুপ করে থাকে। এই এক সেকেন্ড অনেক ভারী। তারপর সে বলে, इसलिए तुम इम्पोर्टेंट हो। এই কথাটা প্রশংসা ছিল না, এই কথার ভেতরে ছিল বিপদের ইঙ্গিত। আমরা পাশাপাশি বসে কফি খাই, কেউ কাউকে তাড়া দিই না। সে জিজ্ঞেস করে, रोज इतनी जल्दी कॉफी पीती हो? আমি বলি, ঘুম কম হয়। সে হালকা হেসে বলে, सच ढूंढने वालों को नींद कम आती है।
এই কথার পর আর কিছু বলার দরকার পড়ে না। বিকেলে যখন আমি বাড়ি ফিরছি তখন দেখি রাস্তার ধারে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। আমি প্রথমে গুরুত্ব দিই না, তারপর আবার তাকাই। গাড়িটা নতুন, কাঁচ খুব বেশি কালো। আমি হাঁটতে হাঁটতে ফোনে কথা বলার ভান করি। গাড়িটা নড়ে না। এই শহরে যদি কেউ না নড়ে তাহলে ধরে নিতে হবে সে তোমাকে দেখছে। রাতে মা ভাত বাড়তে বাড়তে বলেন, আজ অফিসে গেলি না? আমি বলি, গিয়েছিলাম, একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। মা আর কিছু বলেন না, কিন্তু থালায় ডাল একটু বেশি দেন। এই ছোট ছোট জিনিসগুলোই সবচেয়ে বেশি সত্য বলে। রাতে ঘরে বসে কাজ করছি, এমন সময় ফোনে একটা মেসেজ আসে। কবির কবির সেন্ড করেছে। आज सेफ घर पहुँचे? আমি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। উত্তর দিতে কোনো তাড়া নেই। আমি লিখি, হ্যাঁ। একটা শব্দ, কোনো ইমোজি না, কোনো প্রশ্ন না, কিন্তু শহরের কোলাহলের ভেতরে এই এক শব্দ আমাকে অকারণে একটু শান্ত করে দেয়। আমি জানালার বাইরে তাকাই। দূরে ট্রেন ছুটছে, প্রতিটা বগিতে গল্প। আর আমার গল্প এখন ধীরে ধীরে জড়িয়ে পড়ছে অন্য একটা জীবনের সঙ্গে। সকালবেলা ঘুম ভাঙে অদ্ভুত একটা অনুভূতি নিয়ে। মনে হয় কেউ যেন আমার ঘুম দেখছিল। সিলিংয়ের ফ্যানটা ঘুরছে, ঘরের ভেতরে আলো ঢুকছে জানলার ফাঁক দিয়ে। সব কিছু স্বাভাবিক, তবু কিছু একটা ঠিক নেই। আমি বিছানা থেকে উঠে জানালার পর্দা সরাই। নিচে রাস্তাটা আগের মতোই ব্যস্ত। চাওয়ালা হাঁক দিচ্ছে, স্কুলের বাচ্চারা দৌড়াচ্ছে, কিন্তু আমার চোখ বারবার একটা জায়গায় আটকে যাচ্ছে। গতকালের সেই কালো গাড়িটা আবার দাঁড়িয়ে আছে। মা রান্নাঘরে বাসন ধুচ্ছেন, জলের শব্দে ঘরটা ভরে গেছে। তিনি পিছনে না তাকিয়েই বলেন, আজ তোর মুখটা ভালো লাগছে না কেন? আমি বলি, ঘুম কম হয়েছে। এই অর্ধেক সত্যটাই এখন আমার অভ্যেস। মা কিছু বলেন না, কিন্তু চাতে আজ একটু বেশি চিনি দেন। এইটুকুই তার উদ্বেগের ভাষা। লোকাল ট্রেনে উঠতেই আমি বুঝতে পারি আজ আমার শরীরটা বেশ সজাগ। আমি কাউকে না দেখেও টের পাচ্ছি কেউ আমাকে দেখছে। একজন লোক খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। তার চোখ বারবার আমার ব্যাগের দিকে যাচ্ছে। আমি ব্যাগটা সামনের দিকে টেনে নিই। এই শহরে সাবধানতা কখনো বাড়াবাড়ি নয়। ট্রেন চলতে থাকে, স্টেশনের নাম বদলাতে থাকে, কিন্তু চাপটা একই থাকে। অফিসে ঢুকতেই পরিবেশটা আলাদা লাগে। কেউ খারাপ ব্যবহার করছে না, কিন্তু কেউ আগের মতো কথাও বলছে না। একজন সহকর্মী আমার ডেস্কের পাশে দাঁড়িয়ে থেমে যায়, তারপর অন্যদিকে ঘুরে যায়। আমি বুঝতে পারি নজরদারি শুধু গাড়ি দিয়ে হয় না, নজরদারি মানুষ দিয়েও হয়। দুপুরে কবির ফোন করে, তার গলা নিচু, বলে, तुम अकेली मत चला करो। আমি বলি, এটা তো সম্ভব না। সে এক সেকেন্ড চুপ করে থাকে, তারপর বলে, बात पॉसिबल की नहीं, बात ज़रूरत की है। আমি জানি সে ভয় দেখাচ্ছে না, সে অভিজ্ঞতা শেয়ার করছে। অফিস থেকে বেরিয়ে আমি ইচ্ছে করে অন্য রাস্তা ধরি। আজ আমি একটা দোকানের সামনে দাঁড়িয়ে ফোন দেখি। কালো গাড়িটা একটু দূরে থামে, খুব বেশি কাছে নয়, আবার খুব দূরেও নয়। এই দূরত্বটাই সবচেয়ে ভয়ঙ্কর। আমি বুঝে যাই এটা কাকতালীয় না। রাতে ঘরে ফিরে দরজা বন্ধ করি। চাবির শব্দটা আজ অনেক শান্তি দেয়। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি। আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি ভয় পাচ্ছি? উত্তরটা সোজা, হ্যাঁ, আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি থামছি না। রাতে ফোনে একটা মেসেজ আসে। কবির মেসেজ করেছে, कल से ये रूटीन बदलना पड़ेगा। আমি উত্তর দিই না সঙ্গে সঙ্গে। আমি জানালার বাইরে তাকাই। আমি বাইরে তাকিয়ে আছি দূরের ওই ছুটন্ত ট্রেনের দিকে। ট্রেনের প্রতিটা বগির মানুষ এটা জানে না সে কিসের ভেতর দিয়ে যাচ্ছে। আমি ধীরে টাইপ করি, ঠিক আছে। এই দুই শব্দের ভেতরে একটা সিদ্ধান্ত লুকিয়ে থাকে।
সকালবেলা ঘুম ভাঙতেই আমি বুঝতে পারি আজ কিছু আলাদা। মোবাইলের অ্যালার্ম বেজে ওঠে, কিন্তু আমি সঙ্গে সঙ্গে বন্ধ করি না। আমি শুয়েই থাকি। আমি শোনার চেষ্টা করি ঘরের বাইরে কোনো শব্দ আলাদা লাগছে কিনা। কিছুই অস্বাভাবিক লাগে না। এই স্বাভাবিকতাটাই এখন সন্দেহজনক। আমি ধীরে উঠে পড়ি। আজ ইচ্ছে করেই রুটিন ভাঙবো বলে ঠিক করি। মা রান্নাঘরে ব্যস্ত। আমি চুপচাপ ব্যাগ গুছিয়ে নিই। মা বলেন, আজ অফিস একটু দেরি? আমি বলি, হ্যাঁ। এই এক শব্দের ভেতরে অনেক কথা লুকানো থাকে। আমি চাই না মা জানুক আমি আজ কোথায় যাচ্ছি। আমি আজ লোকাল ট্রেন ধরিনি। আমি আজ বাসে উঠেছি। বাসের জানালা দিয়ে শহরটা অন্যভাবে দেখা যায়। লোকাল ট্রেনে মানুষ গিলে খায়, বাসে মানুষকে চেনা যায়। আমি জানালার ধারে বসে থাকি, প্রতিটা স্টপের ওঠানামা দেখি। আমি খেয়াল করি কালো গাড়িটা আজ নেই। এই অনুপস্থিতিটাই আমাকে অস্বস্তি দেয়। কবির ফোন করে। সে প্রশ্ন করে না, নির্দেশ দেয়। फोन स्विच ऑफ रखना और जो बोले बस सुनना। আমি বলি, তুমি কোথায়? সে 1 সেকেন্ড থেমে বলে, आज मैं नज़र में नहीं हूँ। এই কথাটার মানে আমি পুরোপুরি বুঝি না, কিন্তু বিশ্বাস করি। বিকেলের দিকে একটা কল আসে অচেনা নম্বর থেকে। ওপাশ থেকে একজন পুরুষ কণ্ঠ বলে, आप रुद्रिका सेन बोल रही है? আমি উত্তর দিই, হ্যাঁ। সে বলে, आपके पास जो फाइल है उसमें कुछ गलत हो सकती है। এই বাক্যটা খুব ভদ্র, কিন্তু এর ভেতরে ফাঁদ আছে। সে আমাকে একটা ঠিকানা দেয়, একটা পুরনো সরকারি বিল্ডিং। সে বলে, आज शाम तक आ जाइए, क्लैरिफिकेशन जरूरी है। লাইন কেটে যায়। আমি ফোন নামিয়ে রাখি। এই শহরে ক্ল্যারিফিকেশন শব্দটা খুব বিপজ্জনক। আমি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকি। মানুষজন ব্যস্ত, কেউ আমার দিকে তাকায় না। আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি যাচ্ছি? ভয় বলছে না, সতর্কতা বলছে সাবধানে যাও। আমি ঠিক করি যাব, কিন্তু একা না। আমি যখন বিল্ডিংয়ের সামনে পৌঁছাই তখন সূর্যটা প্রায় ঢলে পড়েছে। আমি ভিতরে ঢোকার আগেই একটা পরিচিত ছায়া দেখি। কবির দূরে দাঁড়িয়ে আছে। সে কাছে আসে না, শুধু চোখের ইশারা করে। এই ইশারার মানে পরিষ্কার, ভেতরে ঢোকো, কিন্তু সব খেয়াল রাখো। বিল্ডিংয়ের ভেতরে আলো কম। একজন লোক আমাকে একটা ঘরে বসতে বলে। ঘরের দরজা বন্ধ হয়, কিন্তু তালা দেওয়া হয় না। এই অর্ধেক বন্ধ দরজাই সবচেয়ে বড় সতর্কতা। আমি বুঝতে পারি এই জায়গায় কেউ আমায় আটকে রাখবে না, কিন্তু কেউ আমাকে ছাড়তেও চায় না। আমি চেয়ারে বসে থাকি। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করছে। আমি গভীর একটা শ্বাস নিই। আমি জানি আমি ফাঁদের ভেতর ঢুকে পড়েছি, কিন্তু আমি এটা জানি না এই ফাঁদটা আমার জন্য নাকি আমার তথ্যের জন্য। ঘরের ভেতরে বাতাস ভারী। মাথার উপর পুরনো ফ্যানটা ঘুরছে, কিন্তু বাতাস ঠান্ডা করছে না। দেয়ালের রং খসে পড়েছে, যেন এই জায়গাটাও অনেক কিছু লুকিয়ে রেখেছে। আমি চেয়ারে সোজা হয়ে বসে থাকি। আমি জানি ভয় দেখালে দুর্বলতা ধরা পড়ে। আমি দুর্বল দেখাতে চাই না। দরজার বাইরে পায়ের শব্দ শোনা যায়। একজন না, দুজন। দরজা খুলে একজন মধ্যবয়সী লোক ঢোকে। সে পরিপাটি জামা পরেছে, সরকারি অফিসারের মতো। সে বসতে বসতে বলে, रुद्रिका सेन, आप बहुत तेज चल रही है। আমি শান্তভাবে উত্তর দিই, আমি শুধু হাঁটছি। সে হালকা হাসে। এই হাসির ভেতরে বন্ধুত্ব নেই। সে বলে, आप जो फाइल फॉलो कर रही है उसका एंड अच्छा नहीं होता। আমি তার চোখের দিকে তাকিয়ে বলি, সত্যের শেষ কখনো সুন্দর হয় না। সে টেবিলের উপর কয়েকটা কাগজ রাখে। এই কাগজগুলো নতুন, কিন্তু গল্প পুরনো। সে বলে, आपके करियर के बारे में सोचिए और अपने माँ के लिए भी। এই বাক্যটার পর ঘরটা আরো ছোট হয়ে যায়। আমি গভীর শ্বাস নিই। আমি বুঝতে পারি এটা এখন আর পেশাদার কথা নয়, এটা ব্যক্তিগত। আমি বলি,
আমার পরিবারকে আমার কাজ থেকে আলাদা রাখুন, সে ঠান্ডা গলায় বলে। सिस्टम अलग नहीं करता। আমি ব্যাগ থেকে বাবার ফাইলের একটা কপি বের করি, আমি টেবিলের উপর রেখে দিই। আমি বলি, এই ফাইলটা আপনারা চাপা দিতে পারেননি। লোকটা প্রথমবারের মতো চোখ সরায়। এই 1 সেকেন্ডই যথেষ্ট। আমি বুঝে যাই বাবা একা ছিলেন না, আর আমি ভুল পথে হাঁটছি না। হঠাৎ বাইরে থেকে কাশি শোনা যায়, খুব সাধারণ শব্দ, কিন্তু আমার শরীরটা সজাগ হয়ে ওঠে। এই কাশিটা আমি চিনি, আমি জানি কবির বাইরে আছে, সে দেখছে, শুনছে, অপেক্ষা করছে। লোকটা আবার মুখে হাসি আনে, এই হাসিটা নতুন মুখোশ। সে বলে, आप ये फाइल हमें दे दीजिए, हम आपको कोई प्रॉब्लम नहीं देंगे। আমি ধীরে মাথা নেড়ে বলি, আপনারা সমস্যা দেওয়া বন্ধ করবেন, এটা বিশ্বাসযোগ্য না। সে গলা শক্ত করে বলে, अगर आप नहीं मानी तो हम आपको अकेला कर देंगे। আমি শান্ত গলায় উত্তর দিই, আমি আগেই একা। দরজা খুলে দেওয়া হয়, কেউ আমাকে আটকায় না। এই না আটকানোটাও তাদের ভুল। আমি বাইরে বেরোই, সন্ধ্যা নেমে এসেছে এখন। কবির একটু দূরে দাঁড়িয়ে আছে, সে আমার দিকে তাকিয়ে কিছু বলে না। এই নীরবতাই তার প্রশ্ন। আমি চোখের ইশারায় জানাই আমি ঠিক আছি। আমরা পাশাপাশি হাঁটি, কেউ কিছু বলি না। কিছুক্ষণ পর কবির ধীরে বলে, अब ये सिर्फ तुम्हारी लड़ाई नहीं रही। আমি রাস্তার দিকে তাকিয়ে বলি, এটা বাবার অসম্পূর্ণ গল্প। কবির 1 সেকেন্ড থেমে বলে, और तुम्हारा शुरू हुआ। আমি বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি। নিচে শহর আগের মতোই ছুটছে, ট্রেন চলছে, মানুষ যাচ্ছে, কিন্তু কেউ জানে না কোথাও একটা মুখোশ খুলে গেছে। আমি নিজের ভেতরে নিজেকে পরিষ্কারভাবে বলি, আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি থামবো না। সকালবেলা ঘুম ভাঙে এক অচেনা নীরবতায়। গতদিনের শেষে যে উত্তেজনা ছিল, আজ তার জায়গায় এক ভারী শূন্যতা। আমি বিছানা থেকে উঠে জানালার কাছে দাঁড়াই। শহর আগের মতোই চলছে, মুম্বাই কখনো অপেক্ষা করে না। আমি নিজেকে মনে করিয়ে দিই, লড়াই শেষ হয়নি, শুধু রূপ বদলেছে। মা খবরের কাগজ হাতে নিয়ে বসেছেন। রান্নাঘরে আজ আমি চা বানাচ্ছি। হঠাৎ মা বলেন, তোর নামটা আজ কাগজে নেই। আমি থেমে যাই। এই কথাটা স্বস্তির না, সতর্কতার। আমি বলি, এটাই ওদের চাওয়া। মা চুপ করে থাকেন। চুপ থাকাটাই এখন আমাদের পরিবারের ভাষা। আজ আমি অফিসে ঢুকে অনেক দিন পর নিজের ডেস্কে বসি। ডেস্কে ধুলো জমেছে। ধুলো খুব দ্রুত বোঝায় কেউ অনুপস্থিত ছিল। একজন জুনিয়র সহকর্মী এসে বলে, ওয়েলকাম ব্যাক। এই 2 শব্দে উষ্ণতা কম, দ্বিধা বেশি। ল্যাপটপ খুলতেই একটা ইমেল চোখে পড়ে। প্রেরক আননোন কনসালটেন্ট। ইমেলে লেখা, উই উড লাইক টু ডিসকাস আ মিউচুয়ালি বেনিফিশিয়াল অ্যারেঞ্জমেন্ট। আমি এই শব্দ দুটো একটু ধীরে পড়ি। এই শহরে মিউচুয়ালি বেনিফিশিয়াল মানে কেউ কিছু লুকোচ্ছে। আমি কবিরকে কল করি। সে প্রথম রিংয়েই ধরে। সে সরাসরি জিজ্ঞেস করে, ऑफर आ गया? আমি বলি, হ্যাঁ। সে 1 সেকেন্ড চুপ করে থাকে, তারপর বলে, मतलब तुम सही जगह पे चोट कर रही हो। এই কথাটা প্রশংসা না, এটা বিপদের সিগন্যাল। ইমেলে একটা লোকেশন পাঠানো হয়, একটা 5 তারা হোটেল। এই জায়গাগুলোই চুক্তির জন্য বানানো। এখানে সত্য কম আর আরাম বেশি। আমি যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়াই। আমি নিজের চোখে তাকিয়ে বলি, তুমি কিছু সই করবে না। হোটেলের লবি ঠান্ডা আর চকচকে। এখানে কেউ ঘামতে দেয় না কাউকে। একজন ভদ্রলোক এগিয়ে এসে বলে, मिस सेन प्लीज। আমি তার পিছনে হাঁটি। কার্পেটের শব্দও এখানে চাপা। ঘরের ভেতরে 2 জন লোক বসে। তাদের হাসি খুব প্র্যাকটিসড। একজন বলে, आप टैलेंटेड है रुद्रिका। আরেকজন বলে, सिस्टम के साथ काम कीजिए, सिस्टम के खिलाफ नहीं। আমি শান্তভাবে বলি, আপনারা কি চান?
প্রথম লোকটা বলে। साइलेंस। এই এক শব্দেই সব পরিষ্কার। তারা টেবিলে একটা ফাইল রাখে। ফাইলের ভেতরে টাকা নেই, আছে সুবিধা। বিদেশি ফেলোশিপ, বড় প্রজেক্ট, নিরাপত্তা। আমি ফাইলটা বন্ধ করি। আমি বলি, আপনারা আমাকে কিনতে চাইছেন? একজন হেসে বলে, हम सिर्फ ऑप्शन दे रहे हैं। আমি চেয়ার থেকে উঠে দাঁড়াই। আমি বলি, আমি অপশন না, আমি মানুষ। হোটেল থেকে বেরিয়ে আসার সময় আমার পা কাঁপছিল। সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় নিয়েই হাঁটা। কবির বাইরে অপেক্ষা করছিল। সে আমার মুখ দেখেই বুঝে যায়। সে জিজ্ঞেস করে, मना कर दिया? আমি মাথা নেড়ে বলি, হ্যাঁ। সে ধীরে বলে, अब गेम बदलेगा। রাতে ছাদে দাঁড়িয়ে আমি নিচে আলোয় ভরা শহরের দিকে তাকিয়ে থাকি। আমি জানি আজ আমি কিছু নিইনি, কিন্তু আমি অনেক কিছু হারালাম। তারপরও আমি নিজের ভেতরে পরিষ্কারভাবে বলি, আমি চুপ থাকবো না।